নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইন। আর এডুকেশন অনলাইন মানেই অনলাইনে পড়াশুনো করার একটা প্রেক্ষাপট তৈরি করে দেওয়া। অর্থাৎ যেহেতু লকডাউন, করোনার উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পড়াশুনো করব এর মাধ্যমে, অর্থাৎ এই মাধ্যমটাকে বেছে নিয়ে পড়ুয়াদের কাছে পৌঁছে যাওয়া। তাই আর কথা না বাড়িয়ে আমরা পড়াশুনোর দিকেই নজর দেব, মনটা অন্তত সেদিকেই দেওয়া ভালো, অন্তত এডুকেশন অনলাইন যখন। তাই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলে রাখি, দ্বাদশ শ্রেণীর ভূগোল পড়ব আজকে আমরা, এবং যে বিষয়টা বেছে নেওয়া হয়েছে ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথমে বিষয়টা তোমাদেরকে বলে দেওয়া যাতে তোমরা চটজলদি খাতা পেন নিয়ে টিভির পর্দার সামনে বসে পড়তে পারো, তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এবং যিনি আজকে জিওগ্রাফির ক্লাস নেবেন তার সঙ্গে একবার পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক তপন বাইন, দমদম সুভাষনগর হাই স্কুল। স্যার, আপনাকে অনেক স্বাগত জানাবো। এবং অবশ্যই স্যার বিষয়ে যাব, টপিক নিয়ে আলোচনা করব, তবে তার আগে ছোট্ট করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? যেটা বলার, আমার যে টপিকটা আজকে, উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দাওনি এখনও, জিওগ্রাফি বাকি আছে, তাদের 8 তারিখে, তোমার জুলাইয়ের 8 তারিখে পরীক্ষা হবে, তারাও কিন্তু এই টপিকটা দেখো, এখান থেকে তোমাদেরও কোয়েশ্চেন আসবে। এখন যারা 12-এ এবং যারা পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারি, তারা কিন্তু তোমরা কোয়েশ্চেনও করতে পারো। আমরা ম্যাডাম হ্যাঁ, একেবারেই আমরা সরাসরি পড়াশোনার দিকেই নজর রাখবো। এবং যেমনটা বলছিলাম, ভৌমজলের কার্য, সংশ্লিষ্ট দফতর এবং সংশ্লিষ্ট ভূমিরূপ রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ফোন করতে পারো। সমস্যা থাকলে ফোন নাম্বার যাচ্ছে, কিন্তু ফোন যখন করবে বিষয়ভিত্তিক ফোন করবে, যাতে এই বিষয়ের উপরেই তোমাদের প্রশ্ন থাকে। তাহলে স্যার আমরা আলোচনায় যাই। প্রথমেই যে প্রশ্নটা থাকছে, ভৌমজলের সংজ্ঞা এবং গুরুত্ব, এটা নিয়ে স্যার প্রথমে বলবেন। এক্স্যাক্টলি। ফার্স্ট তোমাদের আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, বা এর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো। ফার্স্টলি আমি ডিসকাস করব তোমাদেরকে ভৌমজল বলতে কি বোঝো। দেখো, ভৌমজল হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। পৃথিবীর ভূত্বকের নিচে, সারফেসের নিচে যাবতীয় জল, সবগুলোকেই আমি বলবো ভৌমজল। দেখো, একটা ছোট্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এই যে আমাদের আর্থ সারফেস, ভূপৃষ্ঠ, এই আর্থ সারফেসের নিচে যাবতীয় জল, যেগুলো এই যে দেখো নীল কালারের করা আছে, সবগুলো হচ্ছে ভৌমজল। ক্লিয়ার? এবারে তোমাদের বুঝতে হবে যে এই ভূত্বকে, এখানে এই ভূপৃষ্ঠের উপরে এখানে আছে মাটি, এখানে আছে ডিফারেন্ট টাইপস অফ রকস, এখানে আছে রেগলিথ, মানে মাটি গঠনের আগের ধাপ। তাহলে এই মৃত্তিকা, শিলা ও রেগলিথের মধ্য দিয়ে পোরাস রক যেখানে আছে, তোমাদের আরেকটু আমি ক্লিয়ার করে দিই। এই সারফেসটা থাকে, আর্থ সারফেস, তার উপরে দু রকমের শিলা থাকে। একটা হচ্ছে প্রবেশ্য শিলা, একটা অপ্রবেশ্য শিলা। আমার হাতটা যদি তুমি দেখো, এখানে যদি জল ঢালা যায়, তাহলে জলটাই হাতের তালুর উপরে তুমি যদি রাখো, তাহলে জলটা কিন্তু চুইয়ে ভিতরে ঢুকবে না। হোয়ারাস এই আঙুলগুলোর মাঝখানে যদি তুমি দাও, তাহলে জলটা ভিতরে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে পোরাস রক, প্রবেশ্য শিলা, যার মধ্যে দিয়ে চুইয়ে জল ঢুকতে পারে। আর তালুর উপরে জল যদি রাখো, তাহলে জল ঢুকবে না। এটা হচ্ছে নন পোরাস রক বা অপ্রবেশ্য শিলা, যার মধ্যে দিয়ে জল চুইয়ে ঢুকতে পারবে না। তোমাদের একটু ক্লিয়ার করি। প্রবেশ্য শিলা, দেখো পোরাস রক, তাহলে এই প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে জল চুইয়ে ঢুকতে পারে। যেমন তুমি ধরো, ওই যে বালির কোথাও কোনো একটা বালির স্তূপের উপর তুমি যদি জল ঢালো, তাই জল দেখবে নিচে ঢুকে গেছে। তাহলে এই প্রবেশ্য শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর বা দোআঁশ মাটি। ক্লিয়ার? তাহলে প্রবেশ্য শিলা, যে শিলার মধ্যে দিয়ে জল চুইয়ে পার্কুলেট করে ভিতরে ঢুকতে পারে, তাকে বলবো আমরা প্রবেশ্য শিলা। যে শিলার মধ্য দিয়ে জল চুইয়ে ঢুকতে পারবে না, তাকে বলবো আমরা অপ্রবেশ্য শিলা বা নন পোরাস রক। যেমন কাদা পাথর, স্লেট, এর মধ্যে দিয়ে কোনোভাবে জল কিন্তু ঢুকতে পারবে না। তাহলে কাদা পাথর হবে তোমার অপ্রবেশ্য শিলার উদাহরণ বা নন পোরাস রকের উদাহরণ। এখন তাহলে আমরা যেটা জানলাম, যে ভূত্বকের উপরিভাগে শিলামণ্ডল, শিলা, বিভিন্ন রকমের মাটি, রেগলিথের মধ্য দিয়ে চুইয়ে যে জল ঢোকে, ভূপৃষ্ঠের ঠিক নিচের স্তরে, সারফেসের ঠিক নিচে সাবসারফেস রিজিয়নে, এই সারফেস থেকে সাবসারফেস রিজিয়নের মধ্যে যে জল জমবে, তা হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে তোমার গ্রাউন্ড ওয়াটার। বিভিন্ন শিলারন্ধ্রের পোরাস রকের মধ্য দিয়ে ঢুকে যাবে ভূ অভ্যন্তরে। দেখো,
এই ভৌম জল কিন্তু ডিফারেন্ট সিজনে ঋতুতে এটার অনেকটা উপরে উঠে আসে বর্ষাকালে, আবার উইন্টার সিজনে অনেকটা নিচে নেমে যায়। তাহলে ক্লিয়ার হলো ভৌমজল। তাহলে সারফেস আর সারফেসের মধ্যে অবস্থিত যত রকমের জল, যাবতীয় জল, তা হচ্ছে ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার? সেক্ষেত্রে স্যার আমরা ভৌমজলের সংজ্ঞা জানলাম এবং গুরুত্বর দিকে যদি এবারে আমি একটু নজর রাখবো দিই। তোমাদের ভৌমজলের গুরুত্ব বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ গ্রাউন্ড ওয়াটার। সেখানে তোমাদের দেখো ভৌমজলের গুরুত্বের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট তোমাদের আমি আলোচনা করছি। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ গ্রাউন্ড ওয়াটার, গুরুত্বের 1 নম্বরে দিয়ে তোমাদের বলি, তোমরা জানো যে পৃথিবীর টোটাল জলকে, মিষ্টি জল, ফ্রেশ ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার, তাকে যদি আমি 1% ধরি, তাহলে এই ভৌম জল বা আন্ডারগ্রাউন্ডে আছে এই টোটাল ফ্রেশ ওয়াটারের 0.62%। ভাবো, তাহলে পৃথিবীর যত মিষ্টি জলের আধার আছে তার একটা সিংহভাগ রয়েছে কিন্তু এই আন্ডারগ্রাউন্ডে। তাহলে ভৌম জল হচ্ছে মিষ্টি জলের একটা বড় আধার। 2 নম্বর পয়েন্ট, দেখো এটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, এটা পানীয় হিসেবে ব্যবহার করা হয়, পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। দেখো সকালবেলা কিংবা দুপুরে বিকালে তোমাদের পৌরসভার থেকে যে জলটা তোমরা পাও, কিংবা গ্রাম অঞ্চলে টিউবওয়েল পাম্প করে যে জলটা গ্রামের মানুষরা খাওয়ার জন্য তোলেন, সেগুলো সবই হচ্ছে ভৌম জল। তাহলে খাবার জল হিসাবে, পানীয় জল হিসাবে কিন্তু তোমার এই ভৌম জলের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর, যদি গ্রাম অঞ্চলে, যদি কৃষির ক্ষেত্রে, কৃষিকাজে গ্রামাঞ্চলে আমরা দেখি কৃষকরা এদের সামনে 8 তারিখে মনসুন আসবে, আমাদের রেনি সিজন শুরু হয়ে যাবে। এই রেনি সিজনে প্রবলেম নেই, কিন্তু উইন্টার সিজনে, ড্রাই সিজনে যখন কৃষকরা কৃষিকাজ করবেন, তখন কিন্তু আর জল পাওয়া যাবে না। তখন তুলতে হবে কিন্তু গ্রাউন্ড ওয়াটার, তোমরা যেটাকে বলো শ্যালো দিয়ে জল তোলা হয়। তাহলে কৃষির কাজের জন্য কিন্তু এই গ্রাউন্ড ওয়াটারের গুরুত্ব অপরিসীম। 4 নম্বর, কোথাও কোথাও শিল্পক্ষেত্রেও আমরা এই গ্রাউন্ড ওয়াটারকে ব্যবহার করে থাকি বা তোমার ভৌম জলকে ব্যবহার করে থাকি। 5 নম্বর যেটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট, যেখানে যে অঞ্চলে তোমার স্ক্যাসিটি অফ ফ্রেশ ওয়াটার রয়েছে বা যেখানে তোমার মিষ্টি জলের অপর্যাপ্ততা রয়েছে, স্ক্যাসিটি রয়েছে, সেই রকম অঞ্চলে, ড্রাই রিজিয়নে কোনো প্রস্রবণ বা স্প্রিং, যেটা উঠে আসে আপনার থেকে, ভূ অভ্যন্তর থেকে উঠে আসা মিষ্টি জলের আধার, তাকে কেন্দ্র করে কিন্তু রাউন্ড শেপভাবে পপুলেশন ডেন্সিটি আমরা লক্ষ্য করতে পারি, পপুলেশন গড়ে ওঠে সেখানে, শুধুমাত্র এই মিষ্টি জলের আধারকে কেন্দ্র করে। তাহলে প্রস্রবণকে কেন্দ্র করে কিন্তু মানুষের বসতি স্থাপন আমরা দেখতে পাই, এটাও কিন্তু ভৌম জলের গুরুত্বের মধ্যে পড়ে। লাস্ট যেটা হচ্ছে লাইমস্টোন রিজিয়নে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে, যেখানে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা এই ভৌম জল ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস তৈরি করে, যেগুলো আমরা পরে দেখব, কাস্ট অঞ্চল একটু পরেই আমরা আসব, সেই ল্যান্ডফর্মগুলো আমরা দেখে নেব। বেশ, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন নম্বর 2 থাকছে যে ভৌম জলের উৎস, প্রকারভেদ ও জলচক্র, এটার বিশ্লেষণ দেব। আমরা আরও একবার বলে রাখি, দ্বাদশ শ্রেণীর ভূগোল নিয়ে পড়ছি, স্যার যা পড়াচ্ছেন সেই বিষয়টা হলো ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। 1 নম্বর প্রশ্ন আমরা দেখলাম যে ভৌম জল কাকে বলছি, কি সেই ভৌম জল বা তার গুরুত্ব কতটা, সেই জায়গায় দাঁড়িয়ে 2 নম্বর প্রশ্ন যেটা থাকছে, ভৌম জলের উৎস, প্রকারভেদ এবং তার সঙ্গে জলচক্র, এই গোটাটাই স্যার বর্ণনা করবেন। দেখো তোমাদের ভৌম জলের উৎস, হোয়াট আর দ্য সোর্সেস অফ গ্রাউন্ড ওয়াটার। উৎস জেনারেলি আইস মেল্টিং ওয়াটার, অর বেটার সে গ্লেশিয়ার মেল্টিং ওয়াটার আর রেন ওয়াটার, মূলত এই দুটো। তাছাড়াও আমরা আমাদের চারপাশে যে পুকুর, নদী, খাল, বিল, নালা, তার মধ্যে দিয়েও কিন্তু জল চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। কিন্তু বেসিক্যালি আমরা দেখব ওই আইস মেল্টিং ওয়াটার বা গ্লেশিয়ার মেল্টিং ওয়াটার আর রেন ওয়াটার। তা এই উৎসকে, এই ডিফারেন্ট টাইপসের সোর্স রয়েছে, ভূ অভ্যন্তরে গ্রাউন্ড ওয়াটার সৃষ্টিতে সাহায্য করে। আমরা কতগুলো গুরুত্বের বিচারে কতগুলো ভাগে ভাগ করেছি। দেখো 1 নম্বর হচ্ছে মিটিওরিক জল। মিটিওরিক জল বা মিটিওরিক ওয়াটার বা মিটিওরিক জল বা এটাকে আবহিক জল বা আবহিক জল। প্রথম হচ্ছে উৎস হচ্ছে মিটিওরিক জল বা আবহিক জল। এই জল এটা কি? দেখো মূলত বৃষ্টির জল আর তুষার গলা জল
পাহাড়ের উপরে যে তুষার জমে থাকে সেগুলো যখন মেল্ট হয়ে যায়, গলে যেয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করলে এবং বৃষ্টির জল যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করবে তখন তাকে বলবো আমরা মিটিওরিক জল। ক্লিয়ার? বা আবহিক জল। 2 নম্বর দেখো, সহজাত জল বা কানেক্ট ওয়াটার। সহজাত জল বা জন্মগত জল বা একে আর একটা নামে বলা হয় জীবাশ্ম জল বা ফসিল ওয়াটার। এটা ঘটনা কি? এই সহজাত জল, জন্মগত জল বা জীবাশ্ম জল এটা তোমরা সচরাচর দেখতে পাবে না। যখন পাদলিক শিলা গঠিত হয়, নদী যখন তার আপার কোর্স থেকে ডিফারেন্ট এজেন্টগুলোকে নিয়ে এসে সমুদ্রের উপকূলে সঞ্চয় করে, তখন একটা লেয়ারের পর একটা লেয়ার এই স্তরে স্তরে সজ্জিত হয় এই আমাদের এই পলিসমূহ। তার মধ্যে কখনো কখনো জল জমে যায়। তবে ইনিশিয়াল স্টেজে যখন পাদলিক শিলা যখন তৈরি হবে, ইনিশিয়াল স্টেজে কিন্তু ওই পাদলিক শিলার মধ্যে কিছু জল, সেডিমেন্টারি রকের মধ্যে কিছু জল থেকে যায়। দ্যাট আর কল্ডস কানেক্ট ওয়াটার বা জন্মগত জল বা জীবাশ্ম জল। রাইট? 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ম্যাগমা। ম্যাগমা জল, ম্যাগমা জল বা ম্যাগমাটিক ওয়াটার বা উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। ক্লিয়ার? তাহলে এর 3টে নাম, ম্যাগমা জল, উৎসন্দ জল আর বেটা সে জুভেনাইল ওয়াটার। এটা কি? দেখো, যখন ভোলকানিক ইরাপশান হয়, ভূ অভ্যন্তর থেকে যখন আগ্নেয় ম্যাগমা বেরিয়ে আসে, তার সঙ্গে এই ইরাপশানের সঙ্গে সঙ্গে কিছু তোমার উষ্ণ জলের বিন্দু বেরিয়ে আসে। সেগুলো যখন ভূপৃষ্ঠের উপরে আসে, সেগুলো জমে বা সেগুলো আবার পার্কুলেট করে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। তাকে বলবো আমরা ম্যাগমার সঙ্গে উঠে আসা জল বা ম্যাগমা জল। এবার একে প্রথম পৃথিবীতে উঠে আসে বলে এর অপর নাম হচ্ছে উৎসন্দ জল, অরবেট আছে জুভেনাইল ওয়াটার। রাইট? 4 নম্বর যেটা আমি তোমাদের বলবো, 4 নম্বর তোমার হচ্ছে ওশানিক ওয়াটার বা মহাসাগরীয় জল। মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। দেখো, সমুদ্র যখন স্থলভাগের মেশে, এই সমুদ্র এই যখন স্থলভাগে মেশে, এখানে কোনো ক্রাক দিয়ে, এখানে কোনো ফাটল দিয়ে এই সমুদ্রের জল স্থলভাগের মধ্যে প্রবেশশিলার মধ্যে দিয়ে ঢুকে পড়ে ভূ অভ্যন্তরে জলের ভাণ্ডার বাড়ায়। এগুলোকে বলবো আমরা তোমার মহাসাগরীয় জল। আরও দুটো তোমাদের সব বইয়ে পাবে না, আরও দুটো জল আছে এর উৎস হিসাবে, সেটা হচ্ছে ঘনীভূত জল বা কনডেন্সড ওয়াটার। এটা জেনারেলি আমরা এই কনডেন্সড ওয়াটার জেনারেলি আমরা দেখতে পাবো ডেজার্ট রিজিয়নে, মরু অঞ্চলে। দিনের বেলা টেম্পারেচারের ভেরিয়েশনের জন্যে কখনো কখনো ওই ঠিক মরু অঞ্চলে ভূত্বকের ঠিক নিচের স্তরে এই জল দেখা যায় ঘনীভূত অবস্থায়। লাস্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে রূপান্তরিত জল বা মেটামরফিক ওয়াটার। যখন রূপান্তরিত জল বা মেটামরফিক ওয়াটার যখন হয় কি, যখন তোমার মেটামরফিক রক তৈরি হয়, সেডিমেন্টারি রক থেকে ডিফারেন্ট প্রেশার, কেমিক্যাল রিয়াকশান, এর ফলে যখন মেটামরফিক রক তৈরি হয়, তখন মেটামরফিক রকের মধ্যে কিছু জল থেকে যায়। দ্যাট আর কল্ড রূপান্তরিত বা মেটামরফিক ওয়াটার। বেশ, নেক্সট যেটা হচ্ছে জলচক্র। একদম জলচক্র রয়েছে। ওয়াটার সাইকেল, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই ভৌমজলের সঞ্চয় এবং ভৌমজলের এই যে চক্রাকার আবর্তন, এটাকে কিন্তু আমরা একটা খুব ভালো টার্ম ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র এই নামে আমরা সবাই মোটামুটি জেনে থাকি। দেখো, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এখন যেটা আলোচনা করব ওয়াটার সাইকেল বা জলচক্র বা ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। দেখো, এইখানে আমি তোমাদের একটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা ফিগার। হাইড্রোলজিক্যাল সাইকেলটা কী জিনিস এক কথায় যদি আমি বলি, তাহলে আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে বা ওশানে এবং শিলামণ্ডলে এই 3টে স্তরের মধ্যে জলের পরিবর্তন, জলের আবর্তন, জলের রূপান্তর ডিফারেন্ট শেপে, সে কঠিন অবস্থায় হতে পারে, তরল অবস্থায় হতে পারে, গ্যাসীয় অবস্থায় হতে পারে। বিভিন্নভাবে যখন জলের কণার আবর্তন ঘটবে তাকে বলবো আমরা জলচক্র। দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি। দেখো, এই হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এই হচ্ছে পাহাড়, এর মাথায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামছে,
নেমে প্রবেশ্য শিলার মধ্য দিয়ে কিন্তু গ্রাউন্ডে ঢুকে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে। ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু আবার সমুদ্রে যেয়ে মিশছে। ক্লিয়ার? তাহলে বৃষ্টির জল কি হলো, ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটার হয়েও সমুদ্রে মিশলো, সরাসরি সারফেস ওয়াটার হয়েও কিন্তু সমুদ্রে মিশছে। এবারে কি হলো, এখানে সূর্যের তাপে এই সমুদ্রের উপরিভাগের থেকে জল ইভাপোরেট করে গেল, বাষ্পীভূত হয়ে গেল, হয়ে যে ওই একটু উপরে উঠে বায়ুমণ্ডলের আপার লেয়ারে উঠে সে ঠান্ডা হয়ে কনডেন্সড হলো, ঘনীভবন হলো, ঘনীভূত হয়ে তারপরে বৃষ্টিরূপে পতিত হলো। তাহলে সমুদ্রের জল সূর্যের তাপে উপরে উঠে আবার কিন্তু বৃষ্টিরূপে নিচের দিকে নেমে আসছে সাইকেল হিসাবে। আবার দেখো, আর ভৌম জল যেটা কিনা গ্রাউন্ড ওয়াটার, সেও কিন্তু আবার এই সমুদ্রে যেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে যে গাছপালাগুলো আছে, ইভাপোট্রান্সপিরেশন যেটা হচ্ছে, এই বাষ্পমোচন, এই প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদের উপর থেকেও জলের কণা উদ্ভিদের উপরে উঠেও কিন্তু উপর থেকে বায়ুমণ্ডলে মিশে তারাও কনডেন্সড হয়ে আবার বৃষ্টিরূপে পতিত হচ্ছে। কিংবা সারফেস দিয়ে যে সমস্ত নদী নালা খাল বিল আছে, সেখান থেকেও জল কিন্তু উপরে উঠে আবার ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পতিত হচ্ছে। তো যে কোনো উপায়ে এইগুলো পদ্ধতির মধ্য দিয়ে জলের আবর্তন, তাকে বলবো আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল। সেটা কঠিন রূপে হতে পারে, গ্যাসীয় রূপে হতে পারে, বায়বীয় রূপে হতে পারে। বেশ, আমরা জলচক্র পড়ে নিলাম এবং আশা করি স্যার যেভাবে গোটা বিষয়টা বুঝিয়ে দিলেন তাতে তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। এবং যদি সমস্যা হয় সরাসরি কথা বলার জন্য ফোন লাইন খোলা রয়েছে, তোমরা ফোন করতে পারো। অবশ্যই প্রশ্ন হতে হবে সেক্ষেত্রে একেবারেই বিষয়ভিত্তিক, অর্থাৎ ভৌম জল এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন হতে হবে। আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন রয়েছে স্যার, ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ নিয়ে আমরা আলোচনা করব। What are the controlling factors of groundwater? ভৌম জলের নিয়ন্ত্রক। What are the controlling factors of groundwater? এই নিয়ন্ত্রক কারা, কন্ট্রোলিং ফ্যাক্টরস কারা, মাটির নিচে জল ঢুকবে তার কন্ট্রোল করবে কারা, কন্ট্রোলিং ফ্যাক্টরস কারা? দেখো, 1 নম্বর হচ্ছে যে মাটির নিচে জলের বা গ্রাউন্ড ওয়াটারের ফ্লো তখন থাকবে যদি আমরা দেখি প্রবেশ্য শিলা অবস্থান করে, ভূত্বকের উপরে প্রবেশ্য শিলার অবস্থান। প্রবেশ্য শিলার অবস্থান করলে পরে তাই জল চুইয়ে ভিতরে ঢুকতে পারবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে দেখতে হবে যে বৃষ্টিপাতের পরিমাণ আর বৃষ্টিপাতের সময় কতক্ষণ ধরে হচ্ছে, কি পরিমাণে হচ্ছে। তাহলে আমি হচ্ছে ডিউরেশন অ্যান্ড ভলিউম অফ দ্য রেনফল অ্যান্ড প্রেসিপিটেশন দেখতে হবে যে কি পরিমাণে হচ্ছে, কত সময় ধরে হচ্ছে। যদি বেশি সময় ধরে বৃষ্টি হয় তাহলে মাটির নিচে গ্রাউন্ডে জল বেশি ঢুকবে, যদি অল্প সময় বৃষ্টি হয় তাহলে জল ঢোকার সুযোগই পাবে না। 3 নম্বর হচ্ছে ভূমির প্রকৃতি, সেটা হচ্ছে নেচার অফ দ্য ল্যান্ড বা ল্যান্ড ইউজ। দেখো, গ্রাম অঞ্চলের কৃষকরা জমি চাষ করেন, প্লাউইং করেন, কৃষকরা চাষ করেন বা জমিতে চাষ করার সময় মাটিটা ভেঙে যায়, কিংবা যখন সবজি চাষ করেন তখন নাঙল দিয়ে বা কোদাল দিয়ে যখন মাটিটাকে ভেঙে দেন, তাহলে সেখানে যদি বৃষ্টি হয় তাই জল যতটা ঢুকবে আন্ডারগ্রাউন্ডে, শহর অঞ্চলে কিন্তু আচ্ছাদন থাকার জন্য অতটা ঢুকবে না। তাহলে আমার নির্ভর করবে প্রবেশ্য শিলার উপস্থিতি। 2 নম্বর হচ্ছে নেচার অফ দ্য ল্যান্ড ইউজ। 3 নম্বর হচ্ছে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, কত পরিমাণে হচ্ছে। 4 নম্বর হচ্ছে অবশ্যই থাকতে হবে যে প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলা অবস্থান, প্রেজেন্স অফ দ্য ইমপারমিয়েবল রক আন্ডার দ্য পারমিয়েবল রক। অর্থাৎ প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান থাকতে হবে, তা না হলে জল তো প্রবেশ্য শিলা দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকেই যাবে, কোথাও জমবে না। তাহলে এই আন্ডারগ্রাউন্ডে যেখানে জলের গতিটাকে বন্ধ করে দিতে হবে, সেই জন্যে ইমপারমিয়েবল রক কিন্তু ওখানে থাকতে হবে, যা জলের গতিকে রুদ্ধ করে দেয়। আর একটা তোমাদের দেখতে হবে যে এখানে হচ্ছে তোমার নেচারের স্লোপ, এখানে ল্যান্ডের স্লোপ। যদি ভূমির ঢাল খাড়া হয়, এরকম খাড়া হয় আর এখানে বৃষ্টি হয়, তাহলে কি হবে, জল ঝট করে নিচের দিকে নেমে যাবে আর আন্ডারগ্রাউন্ডে যাওয়ার সুযোগই পেল না। যদি স্লোপটা জেন্টেল হয়, যদি মৃদু ঢাল বিশিষ্ট হয়, তাহলে অনেকটা সময় পাবে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করার। এগুলো হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ পড়লাম আমরা। এবং সেক্ষেত্রে আরও একবার বলি, এই যে বিষয়টা বেছে নেওয়া হয়েছে অর্থাৎ ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, সেই বিষয় থেকে বেশ কয়েকটি প্রশ্ন সাজানো হয়েছে, যেই প্রশ্নগুলোর উত্তর পেলে হয়তো তোমাদের সুবিধে হবে। এবং স্যার শুরুতে যেমনটা বলছিলেন যে শুধুমাত্র একাদশ শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উঠছো তারাই নয়, দ্বাদশ শ্রেণীর যেহেতু এখনো পরীক্ষা বাকি রয়েছে, তাই তোমাদের ক্ষেত্রেও এই ক্লাসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই আমি চাইবো তোমরা এডুকেশন অনলাইনে একটু চোখ রাখো, যাতে এই বিষয়টা যদি কোনো ভুলচুল থাকে বা
যদি সমস্যার সমাধান প্রয়োজন হয় তাহলে তোমরা এখান থেকে সেটা নিতে পারবে। স্যার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নম্বর 4 থাকছে ভৌম জলস্তর কি এবং ভৌম জলস্তরের শ্রেণীবিভাগ। এক্স্যাক্টলি, ভৌম জলস্তর তোমাদের আগে আমি ভৌম জল সম্পর্কে ক্লিয়ার ধারণা দিলাম। সারফেসের নিচে সাবসারফেসে যে জল গঠিত বা জমা হয়েছে তাকে বলেছি আমরা ভৌম জল। জেনারেলি এই ভৌম জলটা থাকে ভূ অভ্যন্তরে 0 থেকে 400 মিটারের মধ্যে, ম্যাক্সিমাম 50% গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু ভূপৃষ্ঠের থেকে ঠিক নিচে সাবসারফেসের মধ্যে 400 মিটারের মধ্যে থাকে। যদিও কোথাও কোথাও 10 কিলোমিটার গভীরেও ভৌম জল পাওয়া গেছে, কিন্তু যাই হোক ভৌম জল জেনারেলি থাকবে যে আর্থ ক্রাস্ট থেকে ভূপৃষ্ঠ থেকে 400 মিটারের মধ্যে। তাহলে ভৌম জলস্তর তোমাদের একটু আগে বললাম অপ্রবেশ্য শিলাস্তরের উপরে, নন পোরাস রকের উপরে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল জমবে তাকে বললাম আমরা ভৌম জল। এই প্রবেশ্য শিলার মধ্যে যে জলগুলো জমেছে তার টপমোস্ট লাইনটা যদি যোগ করো, যে উচ্চতায় থাকুক না কেন, যদি আমরা টপ লাইন অফ দ্য স্যাচুরেটেড লেয়ার যদি যোগ করি, তাহলে গ্রাউন্ড ওয়াটার লাইন ইজ দ্য লাইন দ্যাট উইল বি টপ অফ দ্য জোন অফ স্যাচুরেশন। এইটা হচ্ছে একদম এই সম্পৃক্ত শিলার উপরে জলের স্তরগুলোকে যে লাইন দ্বারা যোগ করব তাকে বলবো আমরা ভৌম জলস্তর রেখা বা গ্রাউন্ড ওয়াটার লাইন। এবারে আমরা দেখব যে একে কতগুলো ভাগে ভাগ করা হয়। এই ভৌম জলস্তরকে গ্রাউন্ড ওয়াটারকে কতগুলো ভাগে স্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর বা জোন অফ নন স্যাচুরেশন। এই অসম্পৃক্ত স্তর হচ্ছে অসম্পৃক্ত স্তর বা জোন অফ নন স্যাচুরেশন। এটা কি জিনিস দেখো, খুব ভালো করে জানবে, এটা কিন্তু খুব পরীক্ষাতে আসে। জোন অফ নন স্যাচুরেশন দেখো, এই হচ্ছে আর্থ ক্রাস্ট। এটা বাস্তবের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। ধরো তুমি স্কুলে আসছিলে, বৃষ্টি হচ্ছে, দেখলে যে বৃষ্টি হচ্ছে কিন্তু জলটা কিন্তু জমছে না, জল কিন্তু ভূ অভ্যন্তরে প্রবেশ করে ঢুকে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। জল বৃষ্টি হচ্ছে এত, কিন্তু জল কিন্তু উপরে দাঁড়িয়ে নেই, জল কিন্তু আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে প্রবেশ্য শিলার মধ্য দিয়ে। তো যে স্তরের মধ্য দিয়ে জল নিচে প্রবেশ করবে, জল জমার কোনো গল্প নেই, তাহলে সেই স্তরকে বলবো আমরা অসম্পৃক্ত স্তর। দেখো, জোন অফ নন স্যাচুরেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে সবিরাম সম্পৃক্ত স্তর। সবিরাম সম্পৃক্ত স্তর বা জোন অফ ইন্টারমিটেন্ট স্যাচুরেশন। সবিরাম সম্পৃক্ত স্তর বা জোন অফ ইন্টারমিটেন্ট স্যাচুরেশন। এই সবিরাম সম্পৃক্ত স্তর কি? এবার দেখো, তুমি স্কুলে আসছিলে, স্কুলে আসার সময় দেখলে বৃষ্টি হচ্ছে, কোথাও জল দাঁড়িয়ে আছে, কোথাও জল দাঁড়ায়নি, আবার কোথাও দেখবে একটা নালাতে জল দাঁড়িয়ে আছে। হয়তো বৃষ্টি থেমে গেছে, তুমি স্কুলে ক্লাস করার পর যখন ফিরছো দেখলে যে না, সেখানে জল ছিল, সেই জলটা তো নেই। তাহলে সাময়িক সময়ের জন্য জল ওখানে দাঁড়িয়েছিল, বেশি বৃষ্টি হচ্ছিল বলে, বৃষ্টি থেমে গেছে, জলটা আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। তাহলে সেটা সেই রকম লেয়ারকে বলবো আমরা সবিরাম সম্পৃক্ত স্তর বা জোন অফ ইন্টারমিটেন্ট স্যাচুরেশন। সেটা কোন লেয়ার দেখো, এটা একদম আমি বললাম একদম ফার্স্ট লেয়ার, ভূপৃষ্ঠের উপরে ঠিক নিচের স্তরে সাবসারফেসে অসম্পৃক্ত স্তর, যেখানে জল দাঁড়ায় না, ঠিক তার পরের স্তর হচ্ছে জোন অফ ইন্টারমিটেন্ট লেয়ার। এইখানে কি হচ্ছে, জল সাময়িক সময় দাঁড়াচ্ছে বেশি বৃষ্টি হলে, আবার বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জল উধাও হয়ে যাচ্ছে বা গ্রাউন্ডে ঢুকে যাচ্ছে। তারপরের যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর বা জোন অফ পার্মানেন্ট স্যাচুরেশন। স্থায়ী সম্পৃক্ত স্তর বা জোন অফ পার্মানেন্ট স্যাচুরেশন। দেখো, এই যে একদম নিচে, তার নিচে আছে অপ্রবেশ্য শিলা, নন পোরাস রক, আর জলের নিম্নগতি একেবারে বন্ধ, আর ঢুকতেই পারবে না। এই অপ্রবেশ্য শিলার উপরে প্রবেশ্য শিলা স্তরের মধ্যে সারা বছর যেখানে জল পাওয়া যাবে, সারা বছর যেখানে জল পাওয়া যাবে তাকে বলবো আমরা স্থায়ী সম্পৃক্ত স্তর। এর অপর নাম হচ্ছে ফ্রিয়েটিক জোন। ফ্রিয়েটিক জোন, তোমাদের কোয়েশ্চেন আসে এক্সামে যে ফ্রিয়েটিক জোন বলতে কি বোঝো? দ্যাট ইজ কল্ড পার্মানেন্ট স্যাচুরেশন, যেটা হচ্ছে পার্মানেন্ট স্যাচুরেটেড লেয়ার বা স্থায়ী সম্পৃক্ত স্তর। মনে রাখবে, এই স্থায়ী সম্পৃক্ত স্তরে একমাত্র তুমি যখন বাড়িতে, আমাদের গ্রামের বাড়ির থেকে যখন যখন এই কূপ খোঁড়া হয় কিংবা জল তোলার জন্যে কিংবা টিউবওয়েল বসানো হয়, যারা বসান সেই সব মিস্ত্রিরা, তারা করেন কি, তাদের এই ভূপৃষ্ঠ থেকে পাইপটাকে দেখো এই অসম্পৃক্ত স্তর পর্যন্ত রেখে দিলে জল পাবে না, পাম্প করবে জল উঠবে না। এই ইন্টারমিডিয়েন্ট লেয়ার পর্যন্ত রেখে দিলে জল, বর্ষাকালে শুধু পাম্প করলে জল পাবে। হয় আর যদি একদম ফ্রিয়েটিক জোনে বা স্থায়ী সম্পৃক্ত স্তরে যদি পাইপটা ঢুকিয়ে দাও, তাহলে সারা বছর পাম্প করলে জল উঠবে। ক্লিয়ার? তাহলে এই 4টে লেয়ার তোমাদের আমি বললাম। এইখানে আর একটা
লেয়ার আছে, সেটা তোমাদের পরীক্ষায় আসে, ভাদোষ লেয়ার বা ভাদোষ স্তর। এই ভাদোষটা কী জিনিস? ভাদোষ লেয়ারটা হচ্ছে এই অসম্পৃক্ত স্তর, যেটা বললাম তোমাদের, জোন অফ নন স্যাচুরেশন, সেইখানে কিন্তু জল কোনোভাবে যত বৃষ্টি হোক না কেন জল জমবে না। এই লেয়ারটাকে বলবো আমরা অসম্পৃক্ত স্তর। যে স্তরের মধ্যে জল জমে না তার অপর নাম হচ্ছে ভাদোষ লেয়ার। ওর মধ্যে দিয়ে যে জল ভূ অভ্যন্তরে ঢুকতেই থাকবে, প্রবেশ করবে, তাকে বলবো আমরা ভাদোষ জল বা ভাদোষ ওয়াটার। বেশ, সেক্ষেত্রে আমরা ভৌম জলস্তর এবং তার শ্রেণীবিভাগ জানলাম, এবং এরপরে যে প্রশ্নটা থাকছে তা হলো অ্যাকুইফার কি এবং অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাবে, আরও একবার বলে দিচ্ছি, অ্যাকুইফার কি এবং অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভৌমজলের কার্য, সংশ্লিষ্ট ভূমিরূপ, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফোন করতে পারো। এখন যে প্রশ্নটায় আমরা যাব, প্রশ্ন নম্বর 5, স্যার আলোচনা করবেন সেটা নিয়ে, অ্যাকুইফার কি এবং অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। দেখো, অ্যাকুইফার ইতালি শব্দ, ইতালিয়ান ওয়ার্ড। অ্যাকুই মিনস হচ্ছে অ্যাকোয়া থেকে, অ্যাকোয়া এর কথার অর্থ হচ্ছে জল, আর ফার FERRA এটাও একটা ইতালিয়ান ওয়ার্ড, তার অর্থ হচ্ছে প্রবাহ বা ফ্লো। তাহলে ওয়াটার ফ্লো, অ্যাকুইফার হচ্ছে দ্য ফ্লো অফ ওয়াটার। দেখো এইখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই অ্যাকুইফার তোমার এই যে একদম লোয়ার লেভেলে ডিফারেন্ট লেয়ারে, যেটা তোমাদের আমি বলেছিলাম, তার এই অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে সারা বছর জল যেখানে লক্ষ্য করা যাবে, জলের ফ্লো ঘটবে, সেটা হচ্ছে অ্যাকুইফার। তাহলে আমরা যে স্তরের মধ্যে সর্বক্ষণ জল দেখতে পাবো, জলের মোশন দেখতে পাবো, তাকে বলবো আমরা অ্যাকুইফার। এই অ্যাকুইফারকে 3 ভাগে ভাগ করা হয় ক্লাসিফিকেশনে ম্যাম। অ্যাকুইফারকে 3 ভাগে ভাগ করা হয়। সেই দেখো, প্রথম ভাগ দেখো, তোমাদের আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি, তোমরা আশা করি হয়ে যাবে। তোমার দেখো এই থ্রি টাইপস অফ অ্যাকুইফার। একটা দেখো বদ্ধ অ্যাকুইফার, আগে ফার্স্ট দেখো মুক্ত অ্যাকুইফার বা ওপেন অ্যাকুইফার। সেটা কি জিনিস? দেখো এই চিত্রে, দেখো এই নিচে আছে অপ্রবেশ্য শিলাস্তর বা নন পোরাস রক, তার উপরে আছে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল জমে আছে, জল জমছে, নিচের দিকে জল কিন্তু নামতে পারবে না যেহেতু নন পোরাস রক রয়েছে। এই উপরে কিন্তু তোমার জল যে কোনো দিকে যেতে পারবে, বাঁ দিকে যেতে পারবে, ডান দিকে, পশ্চিমে, পূর্বে, উপরের দিকে উঠতে পারবে, কিন্তু নিচের গতি বন্ধ হয়ে গেছে। তাহলে যে অ্যাকুইফারের ক্ষেত্রে দেখবো আমরা ওপেন, মুক্ত, যে কোনো দিকেই যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে ছাড়া, অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে ছাড়া, তাকে বলবো আমরা ওপেন অ্যাকুইফার বা মুক্ত অ্যাকুইফার। ক্লিয়ার? নাম্বার টু হচ্ছে তোমার আবদ্ধ অ্যাকুইফার বা ক্লোজড অ্যাকুইফার। সেটা কি ঘটনা, কি ঘটলো দেখো। এই নন পোরাস রক বা অপ্রবেশ্য শিলাস্তর কি করলো, এই একটা অ্যাকুইফার যেখানে সারা বছর জল পাওয়া যায়, তার উপরে একটা অপ্রবেশ্য শিলা, নিচেও একটা অপ্রবেশ্য শিলা, এই দুটো লেয়ার যদি এখানে থাকে, উপরেই জল উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না, এই দুটো লেয়ারের মাঝখানে যেহেতু আবদ্ধ হয়ে আছে জল, তাকে বলবো আমরা আবদ্ধ অ্যাকুইফার বা ক্লোজড অ্যাকুইফার। এছাড়া নাম্বার 3 আর একটা অ্যাকুইফার আছে, খুব লোকালি হয়, সেটা হচ্ছে স্থানীয় অ্যাকুইফার, সেটা হচ্ছে তোমার বা প্যাস্ট অ্যাকুইফার। এখানে এই মুক্ত অ্যাকুইফারের মধ্যে ছোট্ট একটা জায়গাতে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে অল্প একটু জল পাওয়া যায়, কিন্তু সেটা খুব পার্মানেন্ট না, একে বলবো আমরা প্যাস্ট অ্যাকুইফার, দ্যাট বা বেটার সে স্থানীয় অ্যাকুইফার। ক্লিয়ার? এবার দেখো আমরা এই জল প্রবাহের গতি অনুসারে, প্রবাহের তারতম্য অনুসারে আমরা অ্যাকুইফারকে ডিফারেন্ট টাইপসে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে দেখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের, এটা কিন্তু মুক্ত অ্যাকুইফার আর বা ক্লোজড অ্যাকুইফার আর ওপেন অ্যাকুইফারের ডিফারেন্সটা কিন্তু তোমরা দেখো, বইয়ে ভালো করে দেখে নেবে। এবার দেখো অ্যাকুইফারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে অ্যাকুইক্লুড। মনে রাখবে, খুব আসে, আর আমার ম্যাক্সিমাম ছেলে মেয়েদের আমার অভিজ্ঞতা থেকে বলছি এরা কিন্তু ক্লিয়ার না। অ্যাকুইক্লুড। 2 নম্বর হচ্ছে অ্যাকুইটার্ড। 3 নম্বর হচ্ছে অ্যাকুইফিউজ। 4টে ভাগ, অ্যাকুইফিউজ। আর নাম্বার 4 হচ্ছে অ্যাকুইডাক্ট। দেখো এইটা তোমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না, গুলিয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা মিশে যাবে। তাহলে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ, অ্যাকুইডাক্ট, এই 4টে ধারণা তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল, একটা গল্প করে তোমাদের বলছি। এই অ্যাকুইক্লুড হচ্ছে একটা লেয়ার,
যার মধ্যে দিয়ে জল চুইয়ে কোনোভাবে তার পাশের লেয়ারে যেতে পারবে না। তাই জল নিরোধক একটা লেয়ার। ক্লিয়ার? দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোর মনে থাকবে, আমার একটা ছোট বাগান আছে বাড়িতে, সেই বাগানে বৃষ্টির জল যাতে না জমে সেই বাগানের একটা আউটলেট আছে আমার ওয়ালের কাছে, একটা পিট করা আছে, বাগানের জলটা এসে সেই পিট দিয়ে ড্রেন দিয়ে বড় ড্রেনে ঢুকে যাবে। হঠাৎ করে দেখছি আমি 2-3 দিন বেশি বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ওই দূরে যে ড্রেনটা আছে সেই ড্রেনের জল উপচে আমার বাড়ির সামনের ড্রেন এসে আমার এই আউটলেট দিয়ে বাগানের মধ্যে জল ঢুকে 1 ফিট 1.5 ফিট জল হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবলেম। তাহলে আমাকে রোধ করতে হবে, এটাকে আবার আটকাতে হবে। কি করি? তখন আমি কি করলাম, আমার যে আউটলেটটা রয়েছে সেই আউটলেটে আমি কিছু কাদা মাটি এনে ওখানে আটকে দিলাম। ওই পিটটার যে মুখটা দিয়ে জল বেরোতো বা জল ঢোকে সেখানে আটকে দিয়েছি। খুব সুন্দরভাবে দেখলাম শুকিয়ে গেছিলো, বৃষ্টি হয়েছে, জল ওই ড্রেন দিয়ে ঢোকার সময় ও নিজে একটু শোক করে নিল, জলটা দিয়ে জলের গতিটাকে বন্ধ করে দিল। তাহলে অ্যাকুইফার হচ্ছে সেই লেয়ার, সেই মাটি যার মধ্যে দিয়ে, সেই অ্যাকুইফার যার মধ্যে দিয়ে জল চুইয়ে ঢুকতে পারবে না, আর ঢুকলেও সে খুব মিনিমাম নেগলিজিবল অ্যামাউন্ট। সেটা কি উদাহরণ কি হলো? তাহলে উদাহরণ হলো কাদা পাথর। কাদা পাথর হচ্ছে অ্যাকুইফ্লুডের উদাহরণ, অ্যাকুইফ্লুড লেয়ারের উদাহরণ। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাকুইটার্ড। এবারে কি আমি দেখলাম এর আগে ওই পিঠটাতে আমি কিছু বালি আর কাদা মিশিয়ে আমার এই বাড়ির পিঠটাকে আটকে দিয়েছিলাম। দেখি ওই উল্টো দিক দিয়ে জল এসে ওই বালি মেশানো, বালি যে জায়গাগুলোতে আছে সেইখান দিয়ে জল শোক করে 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 জল আমার বাগানে ঢুকে যাচ্ছে। তাহলে এই লেয়ারটা হলো অ্যাকুইটার্ড। ওই অ্যাকুইফারের মতো কিন্তু উন্মুক্ত লেয়ার নয়, উন্মুক্তভাবে জল ঢুকতে বেরোতে পারবে না বা যেতে পারবে না। আবার অ্যাকুইফ্লুডের মতো একদম জল পরিবহনে অক্ষম স্তর না, এর মধ্যে দিয়ে হালকা চুঁয়ে, যে আমার এই পিঠের মধ্যে বালি যে জায়গাটা আছে সেই জায়গা দিয়ে জল ঢুকে গেল, সেটা হচ্ছে অ্যাকুইটার্ড। অর্থাৎ অ্যাকুইফারের মতো এতটা ওপেন না হলেও এবং অ্যাকুইফ্লুডের মতো একদম জল পরিবহনে অক্ষম না হলেও খুব হালকা করে জল কিন্তু এর মধ্যে দিয়ে পাস করতে পারে এবং পাশের লেয়ারে যেতে পারে। উদাহরণ কি? যেমন বেলে পাথর। এখানে আমরা দেখতে পাবো দোআঁশ মাটি, এর মধ্যে কিন্তু আস্তে আস্তে জল কিন্তু ঢুকতে পারবে অল্প করে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাকুইফিউজ। এবারে আমার এই পিঠটাতে যদি আমি জলটা একেবারে কোনো রকম চুইয়ে ঢুকতে পারবেন, টোটালটা স্টপ করে দেবো একদম, যেন আউটলেট থেকে কোনো জল আমার বাগানে আসতে না পারে। ওখানে যদি আমি একটা ব্যাসাল্টের টুকরো কিংবা একটা গ্রানাইটের টুকরো আর একদম সুন্দর করে গেঁথে দিই, কোনোভাবে জল, কোনো রকমভাবে জল চুইয়ে হোক, পার্কুলেট করে হোক, যেভাবে হোক ঢুকতে পারবে না। তাও অ্যাকুইফিউজ হচ্ছে সেই লেয়ার, এই লেয়ারের মধ্যে দিয়ে জল কোনোভাবে ঢুকতে পারবে না, পরিবাহিত হতে পারবে না, কিছু করতে পারবে না। এই লেয়ারটাকে বলবো আমরা অ্যাকুইফিউজ। এটা হচ্ছে ব্যাসল্ট বা গ্রানাইট। ক্লিয়ার? এবারে তোমাদের যেটা বাকি থাকলো, এবার আমার বাগানে বৃষ্টি হয়েই চলেছে আর জল আন্ডারগ্রাউন্ডে ঢুকছেই না, শুধু জল উঁচু হয়ে যাচ্ছে, পুরো বাগান ভর্তি হয়ে যাচ্ছে। সেই জল তো আমার নিচে তো নন পোরাস স্টক রয়েছে, অপরিবেষ্টিত শিলাস্তর রয়েছে, তার মধ্যে জল তো ঢুকবে না। এবার যদি জল আমার নিচে ঢোকাতে হয় তখন কী হবে, ওইখানে বর্ষাকালের আগে একটা বড় কুয়ো খুঁড়তে হবে, কুয়ো খুঁড়ে 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 যেতে হবে যেখানে আমি পোরাস রক পাবো, প্রবেশ্য শিলা পাবো, সেই অবধি। কৃত্রিমভাবে এই অপ্রবেশ্য শিলাস্তর খুঁড়ে প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত জল পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, দ্যাট ইজ কল্ড অ্যাকুইডাক্ট। ঠিক আছে? নেক্সট। তাহলে আমরা এখানে অ্যাকুইফার জানলাম এবং অ্যাকুইফারের শ্রেণীবিভাগগুলোও জানলাম, এবং প্রশ্ন নম্বর 6 যেটা থাকছে সেটা থাকছে হচ্ছে প্রস্রবণ কি এবং বিভিন্ন প্রকারের প্রস্রবণের শ্রেণীবিভাগ। তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ। আমরা মূলত ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যেই বেশ কিছু জিনিসপত্র বা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি, এবং স্যার যেভাবে উদাহরণ দিয়ে পড়াচ্ছে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেট করে যেভাবে পড়াটা চলছে, এভাবে যদি তোমরা বুঝে পড়ো তাহলে বোধহয় স্যার পরীক্ষার খাতাতেও পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়াটা মনে থাকবে। একেবারেই তাই। 6 নম্বর প্রশ্ন থাকছে প্রস্রবণ কি এবং বিভিন্ন প্রকার প্রস্রবণের শ্রেণীবিভাগ। হ্যাঁ, না একেবারে আমরা এখনো আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, আমরা যেটুকু পারবো এগোবো। প্রস্রবণ কি এবং বিভিন্ন প্রকার প্রস্রবণের শ্রেণীবিভাগ। প্রস্রবণ বা স্প্রিং। স্প্রিং হচ্ছে তোমার ভূ অভ্যন্তর থেকে অটোমেটিক নিয়মিতভাবে আপনা থেকে জল উঠে আসা। দেখো, আপনা থেকে জল উঠে আসা, তাকে বলবো আমরা প্রস্রবণ। একটা রেখা বরাবর যখন
অনেকগুলো প্রস্রবণ নিচের দিকে নামবে, উঠবে, একটা রেখা বরাবর যখন হবে তখন তাকে বলবো আমরা প্রস্রবণ রেখা বা স্প্রিং লাইন। ক্লিয়ার? তো স্প্রিং হচ্ছে ভূ অভ্যন্তর থেকে আপনার থেকে জল যখন উঠে আসবে কোনো দুর্বল জায়গা বা ফাটল দিয়ে বা ক্রাক দিয়ে, তখন তাকে বলবো আমরা প্রস্রবণ। এই প্রস্রবণকে তোমাদের খুব একটা বেশি আমি এটা নিয়ে আলোচনা করবো না, কারণ আমার আরও দুটো ভাইটাল কতগুলো টপিক রয়েছে পরে। স্প্রিংটাকে ডিফারেন্ট টাইপস আছে, স্প্রিংয়ের অনেকগুলো ভাগে ভাগ করা যায়। দেখো জলের প্রবাহ অনুসারে যদি আমরা স্প্রিংকে দেখি তাহলে দেখব 1 নম্বর হচ্ছে অবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ। দেখো এই অবিরাম প্রস্রবণের ক্ষেত্রে কি দেখব আমরা, সর্বক্ষণ সারা বছর যে প্রস্রবণ থেকে জল উঠে আসে। আমরা দেখি তোমরা ঘুরতে যাও, অনেক জায়গায় প্রস্রবণ দেখতে যাও, স্প্রিং দেখতে যাও, বক্রেশ্বরতে যাওই, অনেকেই গেছো। তাহলে অটোমেটিক জল যখন সারা বছর ধরে উঠে আসবে তখন সেই প্রস্রবণকে বলবো আমরা অবিরাম প্রস্রবণ। ক্লিয়ার? 2 নম্বর যেটা হচ্ছে সবিরাম প্রস্রবণ। এই প্রস্রবণ দিয়ে কিন্তু জল শুধুমাত্র রেনি সিজনে আসবে, আর অন্য সিজনে জল উঠে আসতে পারবে না। শুধুমাত্র রেনি সিজনে যখন জল উঠে আসবে তাকে বলবো আমরা সবিরাম প্রস্রবণ। তাহলে অবিরাম প্রস্রবণ এবং সবিরাম প্রস্রবণ। এবার জলের উষ্ণতা অনুযায়ী, এটা প্রবাহ অনুসারে হলো, এবার এই টেম্পারেচারের অনুযায়ী, উষ্ণতা অনুযায়ী আমরা প্রস্রবণকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। এই উষ্ণ প্রস্রবণটা কী জিনিস? দেখো মাটির নিচে জল অটোমেটিক যখন উঠে আসবে সেই জলের টেম্পারেচার যদি 37 ডিগ্রি অ্যান্ড অনওয়ার্ডস হয়, 37 ডিগ্রির বেশি যদি সেই জলের টেম্পারেচার হয়, সেই জল যদি উপরের দিকে উঠে আসে তখন তাকে বলবো আমরা হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। আমাদের এই উষ্ণ প্রস্রবণ তোমরা দেখো, উষ্ণ প্রস্রবণটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা দেখো যে আমাদের বক্রেশ্বরে আছে বীরভূমে, এই বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ কিন্তু এই 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বেশি এই জলটা উপরের দিকে উঠে আসে, গরমের জল। 2 নম্বর হচ্ছে শীতল প্রস্রবণ বা কোল্ড স্প্রিং। এই কোল্ড স্প্রিংটা কী জিনিস? যদি আমরা দেখি যে আন্ডারগ্রাউন্ড থেকে জল উঠে আসছে 37 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারের জল যদি উঠে আসে তখন তাকে বলবো আমরা শীতল প্রস্রবণ। ক্লিয়ার? দেরাদুনের সহস্রধারাই রয়েছে। 3 নম্বর হচ্ছে গিজার বা গাইজার। গিজার বা গাইজার, এই গিজার বা গাইজার হচ্ছে এক ধরনের উষ্ণ প্রস্রবণ। জানো, এখান থেকে একটা অদ্ভুত ব্যাপার, এরকম একটা প্রস্রবণ থেকে অটোমেটিকভাবে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর অন্তর উপরের দিকে উৎক্ষিপ্ত হয় স্তম্ভাকারে প্রচুর পরিমাণে গরম জল। দ্যাট ইজ কল্ড গিজার। তাহলে অটোমেটিক উঠে আসছে ভূ অভ্যন্তর থেকে উপরের দিকে স্তম্ভাকারে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর অন্তর, সেরকম প্রস্রবণকে বলবো আমরা গিজার। যদি খুব একটা ভালো এক্সাম্পল আছে, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল। এই গিজার থেকে, এই ওল্ড ফেথফুল থেকে কয়েক ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর অন্তর ভূ অভ্যন্তর থেকে জল উঠে এসে 60 মিটার পর্যন্ত উপরের দিকে উঠে আসে। ফোয়ারা দেখেছো নিশ্চয়ই, ওই ফোয়ারার মতো জল 60 মিটার উপরে উঠে আসে। ভাবো, 1 ঘন্টা পর পর 60 মিটার পর্যন্ত প্রচুর পরিমাণে জল একটা টাইম উঠে আসবে, আবার বন্ধ হয়ে থাকবে, আবার 1 ঘন্টা পরে উঠবে। যেখানে ওই সোর্সটা পায় জলটা, ওখানে একটা ডিপ গর্ত আছে ওইখানে। এই গর্তের মধ্যে এই ঠিক ওল্ড ফেথফুলের নিচের স্তরে ওখানে জলটা চারপাশ দিয়ে এসে জমা হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেই হয়ে যায়, সে অটোমেটিক 1 ঘন্টা পর পর উঠে আসবে। তাকে বলবো আমরা গিজার বা গাইজার। ক্লিয়ার? নেক্সট যেটা তোমাদের আমি আলোচনা করব, যে প্রস্রবণের আরও কতগুলো ভাগ আমি আলোচনা করবো, যেমন ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, বা তোমাদের প্রস্রবণের আরও দুটো ভাগ আছে। খনিজ পদার্থের শ্রেণী, খনিজ পদার্থ অনুযায়ী খনিজের তারতম্যের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে খনিজ প্রস্রবণ বা মিনারেল স্প্রিং। এই খনিজ প্রস্রবণটা কি? যখন দেখো এই আন্ডারগ্রাউন্ডে ভূপৃষ্ঠে যে প্রস্রবণের মধ্যে 1 লিটার জলে 1 গ্রাম মিনারেল থাকবে, 1 গ্রাম মিনারেল থাকলেই তাকে বলবো, এবং জল পৃথিবীর উপরে উঠে আসলেই তাকে বলবো আমরা মিনারেল স্প্রিং বা খনিজ প্রস্রবণ। ক্লিয়ার? এটা দেখো
অনেক সময় এই এখানে বেড়াতে যায় যাদের একটু পেটের গোলমাল আছে, তারা যাদের স্কিনের প্রবলেম রয়েছে, তারা কিন্তু ওই প্রস্রবণ বা স্প্রিংয়ে চান করতে যান। তো অনেক সময় রাজগিরে তো এটা হয়েই থাকে, আমাদের যান রাজগিরি প্রস্রবণের কাছে। আর আরেকটা হচ্ছে সাধারণ প্রস্রবণ, যেটা হচ্ছে মিষ্টি জলের প্রস্রবণ, যেখানে হচ্ছে তোমার এই খনিজের পরিমাণ 1%-এর কম, 1 গ্রামের কম হবে। এই যে জলের মধ্যে খনিজ পদার্থের পরিমাণ 1 গ্রামের কম, তাকে বলবো আমরা সাধারণ প্রস্রবণ বা স্বাদু জলের প্রস্রবণ। এবার দেখো শিলার গঠন ও প্রকৃতি অনুসারে আমরা প্রস্রবণকে আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর দেখো ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। এই ভৃগুতট পাদদেশ প্রস্রবণটা কি? এই ভৃগুতট হচ্ছে তোমার যেটা হচ্ছে কোনো পাহাড়ের খাড়াই ঢাল অংশটাকে বলে ভৃগু। এই ভৃগুতট যদি যখন এই হচ্ছে প্রবেশ্য শিলা, এই অপ্রবেশ্য শিলা, এটা প্রবেশ্য, এটা অপ্রবেশ্য, এই ভৃগুতট যখন এই অপ্রবেশ্য প্রবেশ্য ছেদ করে অপ্রবেশ্য পর্যন্ত পৌঁছে যাবে, তখন এই ভৃগুতটের পাশ দিয়ে জল উপরের দিকে উঠে আসবে, তখন তাকে বলবো আমরা ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। অনেক সময় ডাইক বরাবর, ডাইক তোমরা জানো যে একদম ভার্টিক্যালি আগ্নেয় একটা লেয়ার থাকে, আগ্নেয় পদার্থের একটা সঞ্চয় থাকে ভূ অভ্যন্তরের ঠিক নিচে। ও যদি কখনো কখনো ওই প্রবেশ্য শিলা স্তর পর্যন্ত পৌঁছে যায় এবং পাললিক শিলা ও কাদা পাথরের সেই জয়েন্ট দিয়ে অনেক সময় জল উপরের দিকে উঠে আসে, তখন তাকে বলবো আমরা ডাইক প্রস্রবণ। ক্লিয়ার? আর এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা এই প্রস্রবণের মধ্যে, যে ভক্লুশন প্রস্রবণ, খুব খুব ইম্পর্টেন্ট। এই ভক্লুশনটা আসে, ভক্লুশিয়ান স্প্রিং বা ভক্লুশিয়ান প্রস্রবণ। এইটা কি জিনিস? দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে চুনাপাথরের গুহা বা লাইমস্টোন কেপ দিয়ে, আমি একটু বাদে আসবো তোমাদের, এই চুনাপাথরের গুহা বা লাইমস্টোন কেপ দিয়ে যখন অটোমেটিক জল উপরের দিকে উঠে আসে, একটা গুহার থেকে জল যখন ফোয়ারার মতো প্রচণ্ড স্পিডে উঠে আসবে, তখন তাকে বলবো আমরা ভক্লুশিয়ান প্রস্রবণ। এই ফ্রান্সের ফন্টেন দ্য ভক্লুস প্রস্রবণ থেকে সর্বপ্রথম এরকম প্রস্রবণ, এরকম জল উঠে আসে। তাই পৃথিবীতে যে অঞ্চল, যে সমস্ত অঞ্চলের চুনাপাথরের গুহার থেকে জল উঠে আসবে, তখন তাকে বলবো আমরা ভক্লুশিয়ান প্রস্রবণ। স্যার সেক্ষেত্রে এটা আমরা আমাদের ইন্ডিয়াতে আছে, মুসৌরি কেম্পটি। আচ্ছা, সময় যেহেতু একেবারেই কম, মানে ধরুন 3 মিনিট মতো আমরা পাবো, তাহলে এখন কি? হ্যাঁ, 3 3 মিনিট মতো পাবো, তো কিছু বিষয় যেটা ইম্পর্টেন্ট রয়েছে একটু ছুঁয়ে যেতে পারি কি? তাহলে তো আমার টপিকটা শেষ করার ইচ্ছে ছিল, যাকে প্রস্রবণের শ্রেণীবিভক্ত হয়ে গেল। এখানে তারপরে তোমাদের এর পরের যে কোশ্চেনটা আছে ম্যাম, কাস্ট ভূমিরূপ আছে, কাস্ট ভূমিরূপ, কাস্ট ল্যান্ডফর্ম। দেখো ওটাতে আমি যেতে পারবো না, তোমাদের এই কোশ্চেন 3 মিনিটস অনলি তো। হ্যাঁ, কাস্ট ভূমিরূপটা দেখো, কাস্ট রিজিয়ন হচ্ছে যুগোস্লাভিয়ার একটা বিরাট অঞ্চল যেখানে লাইমস্টোন রয়েছে, লাইমস্টোন রিজিয়ন যেটা, সেখানে ওই কাস্ট, এই KARST, এই কাস্ট হচ্ছে একটা কাস্ট থেকে KARS, এই থেকে যার কথার অর্থ হচ্ছে উন্মুক্ত অঞ্চল বা ওপেন স্টোনি ফিল্ড। এই অঞ্চলে চুনাপাথরের সঙ্গে বৃষ্টির জলের প্রক্রিয়াতে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়। তোমাদের আগে যেটা বলছিলাম, আমি গ্রাজুয়ালি আলোচনা করলে আসতে পারতাম, তাকে বলবো আমরা কাস্ট ভূমিরূপ। এটা এখন আজকে আর হবে না। তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে পারে, শুধু একটু লিখে নাও, যারা 12-এ পড়ো, পরীক্ষা দেবে। ম্যাডাম 2 মিনিট পাওয়া হ্যাঁ, যাবে? বেশ, আপনি আলোচনা করুন, আমি বলে দেবো। হ্যাঁ, দেখো কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে কাস্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল, পলজি বা পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ম্যাগমা জল বা অ্যাকুইফার কাকে বলে। মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? ভারতের একটি কাস্ট অঞ্চলের উদাহরণ দাও। ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিভিন্ন বা বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? ভৌম জলস্তরের নিচে সব ঋতুতে জল পাওয়া যায় কোন স্তরে? পাদশিতার মধ্যে যে জল জমে তার নাম কি? রেগলিত কি? আর আর্টেজিও কূপ গঠনের কী ধরনের শিলাস্তরে পাওয়া যায়? এখানে আর দেখো, এখানে তোমাদের এই প্রস্রবণ পড়ার সময় একটা জিনিস তোমাদের বলা হয়নি, এই আর্টেজিও কূপটা বললেই তাহলে ক্লিয়ার, এই পার্টটা শেষ হয়ে যাবে। আর্টেজিও কূপ হচ্ছে এক ধরনের প্রস্রবণ। দেখো অর্ধ চন্দ্রাকৃতির একটা অ্যাকুইফারের এর দুপাশটা উন্মুক্ত থাকে স্থলভাগের ভূপৃষ্ঠের উপরিভাগে, আর এর নিচে মাঝখানে থাকে প্রবেশ্য শিলা, উপরে থাকে অপ্রবেশ্য শিলা, নিচে থাকে অপ্রবেশ্য শিলা। আর এই 2 অঞ্চলে যেটা উন্মুক্ত আছে মাঠের উপরের দিকে, এখানে যদি বৃষ্টি হয় তাহলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল চুঁয়ে নিচে, এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল চুঁয়ে নিচে ঢুকতে পারে। কিন্তু জলের প্রবাহ পরিমাণ যদি বেশি হয়ে যায়,
তাহলে জল উপরের দিকে উঠতে পারে, নিচের দিকেও নামতে পারে না, কারণ উপরেও অপ্রবেশশীলা, নিচেও অপ্রবেশশীলা। তখন যদি কোনো কারণে এই উপরের থেকে কোনো একটা পাইপ ওর মধ্যে ঢোকানো যায়, তাহলে অটোমেটিক জল উঠে আসবে। কিংবা যদি কোনো ক্রাক বা ফাটল থাকে এই স্তর পর্যন্ত অবস্থিত, তাহলে ওই ক্রাক বরাবর আপনার থেকে অটোমেটিকভাবে জল উঠে আসবে। ফ্রান্সের আর্টয়েস বা আতোয়া নামক স্থানে এই কূপ প্রথম দেখা গেছিলো, তাই তার নাম অনুসারে এর নাম হচ্ছে আর্টেজিও কূপ। আমাদের আহমেদাবাদের বীরগাঁওয়ে 232 মিটার একটা আর্টেজিও কূপ, কিংবা আমাদের পশ্চিম মেদিনীপুরের বিস্ময় গ্রামেও কিন্তু এই আর্টেজিও কূপ লক্ষ্য করা যায়। বেশ স্যার, আপনি বসুন। সময় যেহেতু আমাদের কাছে একদমই প্রায় শেষ, এবং যেহেতু বিষয়টা অনেকটা ভাস্ট একটি বিষয়, বড় চ্যাপ্টার, তাই হয়তো বেশ কিছু অংশ বাকি রয়ে গেল। তোমরা পাঠ্য বই নাড়াচাড়া করলেই অনেকটা প্রবলেম সলভ করে আসতে পারবে। অনেক ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক তপন বাইন, স্যারকে অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো তোমাদের সকলকে যারা আমাদের সঙ্গে ছিলেন। আজকের মতো এডুকেশন অনলাইন এ পর্যন্তই, নমস্কার।